পদত্যাগ করলেন দুই ছাত্র উপদেষ্টা। নির্বাচনে অংশ নিতে চলছে প্রস্তুতি, তবে তারা কোন দল ও আসন থেকে নির্বাচন করবেন তা এখনও স্পষ্ট হয়নি। শেষ পর্যন্ত যোগ দিতে পারেন এনসিপিতে। নির্বাচন 12 ফেব্রুয়ারি উচ্চ আদালতের রায় মেনে নিচ্ছে ইসি। বাগেরহাটে একটি আসন বাড়ছে, কমছে গাজীপুরে। প্রতীকী রিটার্নিং কর্মকর্তা। জাতির উদ্দেশ্যে রেকর্ড তফসিল ঘোষণার পরই আচরণবিধি প্রয়োগ শুরু। ইসি আব্দুর রহমানেল মাসুদ। এসির সুপারিশে বদলাবে মাঠ প্রশাসন। তফসিল ঘোষণার পর থেকে প্রশাসনের রদবদল, প্রত্যাহার, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ যাবতীয় বিষয়ে সুপারিশ করবে নির্বাচন কমিশন। তবে এডিসি ও ইউএনও পর্যায়ে রদবদলের আলোচনা বুধবারেও ছিল। পুলিশের বদলি পদায়নে লাগবে ইসির অনুমোদন। কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্ব, দলীয় প্রভাব বা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠলেই সরাসরি বদলির নির্দেশ। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। পদত্যাগ করলেন দুই ছাত্র উপদেষ্টা। নির্বাচনে অংশ নিতে চলছে প্রস্তুতি, তবে তারা কোন দল ও আসন থেকে নির্বাচন করবেন তা এখনও স্পষ্ট হয়নি। শেষ পর্যন্ত যোগ দিতে পারেন এনসিপিতে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম। বুধবার বিকাল 5টায় তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে পদত্যাগপত্র জমা দেন। প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। দুই উপদেষ্টার পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ হলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যমুনার সামনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগপত্র কার্যকর হবে। এই পদত্যাগের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারে আর কোনো ছাত্র উপদেষ্টা থাকলেন না। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের মধ্য থেকে 3 জনকে অন্তর্বর্তী সরকারে যুক্ত করা হয়। সূত্র জানায়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে কোন দল থেকে নির্বাচন করবেন তা এখনও নিশ্চিত নয়। এর আগে বেলা 3টায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন আসিফ মাহমুদ। তিনি জানান, নির্বাচন করব, তবে কোথা থেকে করব তা এখনও নিশ্চিত নয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। অপরদিকে মাহফুজ আলম ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে। সূত্র বলছে, আসিফ মাহমুদের দায়িত্বে থাকা দুই মন্ত্রণালয়ের শিল্প ও পূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমানকে এবং মাহফুজ আলমের তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ। 2024 সালের 5 অগস্ট জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 8 অগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বুধবার পর্যন্ত উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ছিল 23 জন। 2 জন পদত্যাগ করায় এখন তা 21-এ নামল। এর আগে 25 ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন জুলাই আন্দোলনের অন্যতম ছাত্র প্রতিনিধি মোহাম্মদ নাহিদ ইসলাম। ওই সময় তিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পরে তিনি পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক হন। এদিকে মাহফুজ আলম শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহায়ক ছিলেন, নিয়োগ পান গত বছরের 28 অগস্ট। পরে 10 নভেম্বর তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন। তবে সে সময় তাকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। নাহিদ ইসলাম পদত্যাগ করার পর তাকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। অন্যদিকে আসিফ মাহমুদ শুরুতে ছিলেন শ্রম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। এএফ হাসান আরিফকে সরিয়ে আসিফ মাহমুদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় গত বছরের নভেম্বরে। এরপর থেকে তিনি স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছিলেন। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেওয়া এই দুই ছাত্র নেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করে বলেন, অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে যেভাবে তোমরা জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ তা জাতি মনে রাখবে। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা রাখবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। অন্তর্বর্তীকালীন সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে। আমি তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি। এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ তা জাতি কখনো ভুলবে
না। তিনি বলেন, এটি একটি রূপান্তর মাত্র। আমি আশা করি আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরও বড় অবদান রাখবে। নিজেদের কর্মের মাধ্যমে দেশের মঙ্গলে নিয়োজিত থাকার আহ্বান জানিয়ে দুই ছাত্র নেতার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকারি থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছ তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে। বুধবার বিকালে দুই উপদেষ্টার পদত্যাগপত্র জমা দেওয়ার আনুষ্ঠানিকতা শেষ হলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। এদিকে পদত্যাগ করার পর দুই উপদেষ্টা কোন দল এবং কোন আসন থেকে নির্বাচন করবেন সেই বিষয়টি জোরে সোরে সামনে আসছে। সংশ্লিষ্ট সূত্র যুগান্তরতে জানায়, বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি, তবে শেষ পর্যন্ত তারা এনসিপিতে যুক্ত হতে পারেন। তাদের জন্য দলটিতে নতুন পদ সৃষ্টি করার সম্ভাবনা আছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাড়ি কুমিল্লার মুরাদনগরে। এটি কুমিল্লা ৩ আসন। এখানে বিএনপির হেভিওয়েট প্রার্থী সাবেক মন্ত্রী কাজী মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তবে এ আসন থেকে আসিফ মাহমুদ নির্বাচন করবেন না তা তিনি আগেই জানিয়েছেন। সম্প্রতি তিনি নিজের ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা ১০ আসনে নিয়ে এসেছেন। এজন্য তিনি ৯ নভেম্বর ভোটার এলাকা পরিবর্তন করে ধানমন্ডিতে স্থানান্তরের আবেদন করেন। এরপর ঢাকা ১০ আসন ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট ও হাজারীবাগ থেকে নির্বাচন করতে পারেন বলে জোর গুঞ্জন ওঠে। এ সময় অনেকে একরকম ধরেই নিয়েছিল বিএনপি এই আসন আসিফের জন্য ছাড় দেবে। তবে সম্প্রতি এখানে প্রার্থী ঘোষণা করেছে দলটি। এই আসনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম। অন্যদিকে মাহফুজ আলমের বাড়ি লক্ষ্মীপুর ১ রামগঞ্জে। ওই আসন থেকে তার নির্বাচন করার কথা ছিল। তবে এই আসনটিতে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের নাম ঘোষণা করা হয়েছে। এদিকে বুধবার বিকাল ৩টায় সংবাদ সম্মেলন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি জানান, নির্বাচন করব, তবে কোথা থেকে করব সেটি পরবর্তীতে জানানো হবে। তিনি জানান, উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা উচিত নয়। যদিও আইনগত কোনো বাধ্যবাধকতা নেই, তবুও তিনি নিজে এটা অবশ্যই প্র্যাকটিস করবেন। নির্বাচন ১২ ফেব্রুয়ারি উচ্চ আদালতের রায় মেনে নিচ্ছে ইসি। বাগেরহাটে একটি আসন বাড়ছে, কমছে গাজীপুরে প্রতীকী রিটার্নিং কর্মকর্তা। জাতির উদ্দেশ্যে রেকর্ড তফসিল ঘোষণার পরই আচরণবিধি প্রয়োগ শুরু ইসি। আব্দুর রহমানেল মাসুদ। নির্বাচন নিয়ে সব জল্পনা কল্পনার অবসান ঘটতে যাচ্ছে। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হতে যাচ্ছে ১২ ফেব্রুয়ারি। ওই দিন সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা কালো, আর গণভোটের ব্যালটের রং হবে গোলাপি। দেশের ইতিহাসে এই প্রথম গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই দুটি নির্বাচনের তফসিল আজ সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। বুধবার বিকালে সিইসির ভাষণ রেকর্ড করেছে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি ও বাংলাদেশ বেতার। এদিকে এর আগের আনুষ্ঠানিকতা হিসাবে বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার। নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি রাষ্ট্রপতিকে অবহিত করেন তারা। সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। ইসির নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে। তফসিল ঘোষণার আগের দিন আপিল বিভাগের দেওয়া রায় মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। কমিশনের এক অনানুষ্ঠানিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে গাজীপুরে একটি আসন কমে যাবে, আর বাগেরহাটে কেটে নেওয়া আসন ফেরত দেওয়া হবে। আজ তফসিল ঘোষণার আগে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে নতুন সীমানা অনুযায়ী ভোটার তালিকা তৈরি সহ অন্যান্য প্রস্তুতি নিতে ইসি সচিবালয়কে বলা হয়েছে। তবে বুধবার রাত পর্যন্ত নির্বাচন পরিচালনার বিধিমালার সংশোধনী গেজেট জারি হয়নি। ওই গেজেট জারি হওয়ার আগেই বিজি প্রেসে মনোনয়নপত্র ছাপার কাজ শুরু করেছে ইসি। তফসিল ঘোষণা বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বুধবার সন্ধ্যায় যুগান্তরকে বলেন, সিইসির ভাষণ রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার আজ সন্ধ্যা ৬টায় ওই ভাষণ সম্প্রচার করা হবে। এর মধ্য দিয়েই বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের তফসিল ঘোষণা হবে। তিনি বলেন, তফসিল ঘোষণার পর আচরণবিধি সহ অন্যান্য আইন ও বিধিমালা প্রয়োগ শুরু করবে ইসি। দেশের মানুষ ভালো পরিবেশ দেখতে পাবে বলে আশা করছি। সীমানা নিয়ে
উচ্চ আদালতের রায়ের বিষয়ে জানতে চাইলে এই নির্বাচন কমিশনার বলেন, আপিল বিভাগের রায় হয়েছে, আমরা ওই রায়কে শ্রদ্ধা জানাই। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা ধরনের আলোচনা ছিল। তফসিল ঘোষণার মধ্য দিয়ে সবকিছুর অবসান ঘটতে যাচ্ছে, নির্বাচনী প্রক্রিয়ায় ঢুকতে যাচ্ছে দেশ। এই নির্বাচনে প্রবাসীরাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। বুধবার রাত ৮টা পর্যন্ত 2,97,000-এর বেশি প্রবাসী অনলাইনে নিবন্ধন করেছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 2024 সালের 5ই অগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর 8ই অগস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়। এই সরকারের বর্ষপূর্তির প্রাক্কালে 2025 সালের জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, ফেব্রুয়ারির প্রথম অর্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। পরে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের সিদ্ধান্ত হয়। 13 নভেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনেই গণভোট হবে। ওই ঘোষণার সময়সীমার মধ্যে এ নির্বাচন হতে যাচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের অধীনে এটিই প্রথম নির্বাচন। নির্বাচন পরিচালনায় অনভিজ্ঞ এই অন্তর্বর্তী সরকার ও ইসির অধীনে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট হতে যাচ্ছে। ইসি সূত্রে আরও জানা যাচ্ছে, এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে কিছু আসনে ইসির নিজস্ব কর্মকর্তাদের মধ্যে থেকে প্রতীকী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে। বাকি সব আসনে আগের মতোই জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিতে যাচ্ছে কমিশন। আজ তফসিল ঘোষণার পরই রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়ার কথা রয়েছে। এদিনই কয়েকটি পরিপত্র জারি করবে কমিশন। ওইসব পরিপত্রে নির্বাচনী আগাম প্রচার সামগ্রী অপসারণ, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের করণীয় বিষয়গুলো উল্লেখ থাকবে। পাশাপাশি সরকারকে বেশ কয়েকটি চিঠি দেওয়া হবে। এসব চিঠিতে নির্বাচনী কাজে সহযোগিতা করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া, ত্রাণ সহ অন্যান্য অনুদান বিতরণ বন্ধ রাখা, নতুন প্রকল্প অনুমোদন না করা সহ বেশ কিছু বিষয় উল্লেখ করা হচ্ছে। সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন আয়োজনে সহায়তা করবেন রাষ্ট্রপতি। নির্বাচন ঘোষণার আগের আনুষ্ঠানিকতা হিসাবে বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি ও 4 নির্বাচন কমিশনার। ওই সাক্ষাতের বিষয়ে ইসি সচিব বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার বিষয় তুলে ধরে সচিব বলেন, রাষ্ট্রপতিকে প্রধান নির্বাচন কমিশনার যে সব বিষয় জানিয়েছেন তার ভেতরে একটা হচ্ছে ভোটার তালিকা। এ বিষয়ে তিনি বলেছেন, গত জানুয়ারি থেকে শুরু করে 31শে অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। এছাড়া রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে সেটার সর্বশেষ অবস্থাও জানানো হয়েছে। তিনি আরও বলেন, দুটো ভোট একদিনে হওয়ায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কিভাবে আমরা করব, ব্যালট পেপারগুলো কিভাবে তৈরি করা হচ্ছে, ব্যালট পেপারগুলোর রং কি হবে ও ব্যালট পেপার কিভাবে একজন ভোটারকে দেওয়া হবে, এইসব বিষয় রাষ্ট্রপতি জানতে চেয়েছেন। একই সঙ্গে আমাদের মক ভোটিংয়ে কতটুকু সময় নিয়েছি ও গণনার পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা তাকে বিস্তারিত জানানোর পর তিনি সন্তোষ প্রকাশ করেছেন। সেই সঙ্গে আমাদের ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর বিষয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রপতির সঙ্গে পোস্টাল ভোটিং বিষয়েও আলোচনা হয়েছে জানিয়ে সচিব বলেন, আউট অফ কান্ট্রি ভোটিং অ্যান্ড ইন কান্ট্রি পোস্টাল ভোট সম্পর্কে আমরা বিস্তারিত জানিয়েছি। এটা শুনে তিনি অত্যন্ত খুশি হয়েছেন এবং তিনি সার্বিকভাবে আমাদের বলেছেন যে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে। একটা ভালো, সুষ্ঠু ও অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সাহায্য, সহযোগিতা ও সহানুভূতি তার দিক থেকে প্রয়োজন তিনি তার থেকে বেশি ছাড়া কম দেবেন না। সংসদীয় আসনে পরিবর্তন। তফসিল ঘোষণার আগে সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আনতে যাচ্ছে ইসি। আপিল বিভাগের রায় অনুযায়ী এ পরিবর্তন আসছে। সীমানা নিয়ে আপিল বিভাগের রায় বলা হয়, রিট আবেদনে সংযুক্ত গত 4 সেপ্টেম্বরের গেজেট নোটিফিকেশন অর্থাৎ ইসির প্রজ্ঞাপনের সংসদীয় আসন নম্বর 95, বাগেরহাট 1, আসন নম্বর 96, বাগেরহাট 2, আসন নম্বর 97, বাগেরহাট 3 এবং আসন নম্বর 198, গাজীপুর 6 গঠন সম্পর্কিত অংশটুকু অবৈধ, আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হলো। এই বিষয়ে এর আগে হাইকোর্টের রায়ে বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বার করে 24 ঘন্টা
ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়। ওই রায়ে বলা হয়, সর্বশেষ 2022 সালের আদমশুমারির ভিত্তিতে 2023 সালের 1 জুলাই উল্লিখিত গেজেট অনুসারে আগের মতোই আসন নম্বর 95, বাগেরহাট 1, আসন নম্বর 96, বাগেরহাট 2, আসন নম্বর 97, বাগেরহাট 3 এবং আসন নম্বর 198, গাজীপুর 4 পুনর্বহাল করে গেজেট প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে বুধবার ইসির সচিব বলেন, এখনো পর্যন্ত সিদ্ধান্ত হল 300 আসনের তফসিল করা হবে। আদালতের রায়ের আদেশ পাওয়া গেলে যদি সংশোধন লাগে সেটাও সেভাবে করা যাবে। ইসির সুপারিশে বদলাবে মাঠ প্রশাসন। তফসিল ঘোষণার পর থেকে প্রশাসনের রদবদল, প্রত্যাহার, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ সহ যাবতীয় বিষয়ে সুপারিশ করবে নির্বাচন কমিশন। তবে এডিসি ও ইউএনও পর্যায়ে রদবদলের আলোচনা বুধবারেও ছিল। এদিকে তফসিল ঘোষণার পরপরই প্রশাসনে বড় ধরনের রদবদলের আভাস পাওয়া গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একাধিক বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ডিসি, অতিরিক্ত জেলা প্রশাসক এডিসি ও উপজেলা নির্বাহী অফিসার ইউএনও পদে রদবদল হতে পারে শিগগিরই। বিশেষ করে গত নভেম্বর মাসে যে 52 জেলায় ডিসি নিয়োগ দেওয়া হয়েছে তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং ফ্যাসিবাদের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। নিয়োগের পরপরই বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে 6 জেলার ডিসি প্রত্যাহারও করা হয়েছে। ওইসব কর্মকর্তার বিরুদ্ধে প্রভাবশালী রাজনৈতিক দলগুলির তরফ থেকে প্রধান উপদেষ্টার দপ্তর, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের নির্দিষ্ট তথ্য প্রমাণসহ অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে সাবেক অতিরিক্ত সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া যুগান্তরকে বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন যে কাউকে পদ থেকে সরিয়ে দিতে পারে। আগে থেকে করা অভিযোগ কমিশন খতিয়ে দেখতেও পারে। তার মতে, নতুন করে কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে কমিশন নিজস্ব চ্যানেলে তদন্ত করে ব্যবস্থা নিতে পারে। বিশেষ করে রাজনৈতিক দলের অভিযোগ, ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ, কারো পক্ষে বিশেষ ভূমিকা রাখার অভিযোগ থাকলে কমিশন গুরুত্বের সঙ্গে আমলে নেওয়ার কথা। তিনি বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সচিব থেকে সাধারণ কর্মচারী পর্যন্ত যে কাউকে সরিয়ে দিতে পারে কমিশন। সেই এখতিয়ার কমিশনের রয়েছে। এখন কথা হচ্ছে, কতটা নির্মোহভাবে কমিশন করতে পারবে সেটি তা দেখতে কিছু সময় অপেক্ষা করতে হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত 9 ডিসেম্বর 31 জন নতুন এডিসি পদায়ন করা হয়েছে। কিছু নতুন ইউএনও নিয়োগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোপূর্বে 243টি উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়েছে। 594টি উপজেলার মধ্যে 243টি উপজেলায় নতুন ইউএনও দেওয়া হয়েছে। বাকি 351টি উপজেলায় আগের ইউএনওরা কাজ করছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, তবে আজই নতুন এডিসি ও ইউএনও নিয়োগ হবে এমনটি বলা যাবে না। তবে রদবদলের প্রস্তুতি রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিসিদের নিয়ে প্রভাবশালী রাজনৈতিক দলগুলির মধ্যে এক ধরনের প্রতিযোগিতা রয়েছে। ডিসিদের ছাত্র জীবনে কোনো রাজনৈতিক দলের সমর্থক থাকা ও কর্মজীবনে কোনো রাজনৈতিক দলের পক্ষে ভূমিকা রাখা নিয়ে প্রমাণ সংগ্রহ করছে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলি। একটি দল আরেকটি দলের সমর্থক চিহ্নিত করে ডিসিদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। এই ক্ষেত্রে বাচের সহকর্মীরা প্রমাণাদি সরবরাহ করে অনেককে সহযোগিতা করছেন। কিছু ক্ষেত্রে ঘনিষ্ঠ বন্ধুরাও ছাত্রজীবনে ও কর্মজীবনে নানা ধরনের তথ্য প্রমাণাদি সরবরাহ করছে। ফলে ডিসি পদে রদবদলের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত 9 ডিসেম্বর 2024-এর সেপ্টেম্বর অক্টোবরে নিয়োগ দেওয়া ডিসিদের অনেকেই এখনও মাঠ প্রশাসনে কর্মরত। আবার একাধিক ডিসি আগে থেকেই কর্মরত ছিলেন, যাদের শুধু জেলা পরিবর্তন করা হয়েছে। এদের কেউ কেউ রাজনৈতিক দলগুলির স্থানীয় পর্যায়ের নেতাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন এমন অভিযোগ রয়েছে। তাদের এই সখ্যতার সম্পর্ক নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে কেউ কেউ অভিযোগ তুলছে। এদের অনেকের বিষয়ে কমিশনে অভিযোগ দেওয়া আছে। এমন পরিস্থিতিতে কিছু ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া রাজনৈতিক দলগুলির তরফ থেকে নানা ধরনের অনিয়মের অভিযোগ করা রয়েছে এমন বিভাগীয় কমিশনারদের জায়গায় রদবদল হতে পারে বলে জানিয়েছেন একাধিক কর্মকর্তা। তারা জানান, সচিব পর্যায়েও রদবদলের সম্ভাবনা আছে। সূত্রে জানা গেছে, ইতোপূর্বে নিয়োগ দেওয়া এডিসিদের মধ্যে যারা বিগত ফ্যাসিবাদের দোষর হিসেবে বিশেষ ভূমিকা রেখেছেন তাদের ক্ষেত্রেও আসতে পারে নতুন সিদ্ধান্ত। অর্থাৎ
এডিসি, ইউএনও, সহকারী কমিশনার ভূমি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অনেকের দপ্তর বদল হতে পারে, কারণ বিগত সরকারের সময় নিয়োগ পাওয়া অনেক কর্মকর্তার বিরুদ্ধে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তফসিল ঘোষণার পর নিয়ম অনুসারে নির্বাচন কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে প্রশাসন, অর্থাৎ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসকের বদলি ও পদায়নের আদেশ জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। ইউএনও, সহকারী কমিশনার ভূমি এবং ম্যাজিস্ট্রেটদের ক্ষেত্রে আদেশ জারি করবে বিভাগীয় কমিশনারের কার্যালয়। এছাড়া যেই কর্মকর্তা যে কর্তৃপক্ষের অধীনে সংশ্লিষ্ট সেই কর্তৃপক্ষ তাদের বিষয়ে আদেশ জারি করবে। পুলিশের বদলি পদায়নে লাগবে ইসির অনুমোদন। কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্ব, দলীয় প্রভাব বা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠলেই সরাসরি বদলির নির্দেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে আজ বৃহস্পতিবার। তফসিল ঘোষণার পরপরই দেশের পুরো প্রশাসন কার্যত সরকারের হাত থেকে সরে গিয়ে সরাসরি নির্বাচন কমিশন ইসির অধীনে চলে যাবে। এই সময় থেকে সরকার গঠনের আগ পর্যন্ত পুলিশ সহ মাঠ প্রশাসনের বদলি, পদায়ন, দায়িত্ব পরিবর্তন সবকিছুতেই ইসির চূড়ান্ত অনুমোদন আইনগতভাবে বাধ্যতামূলক। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের লক্ষ্যেই নির্বাচন কমিশন এই কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে থাকে। পুলিশ কর্মকর্তারা বলছেন, বদলি পদায়ন যথাযথ নিয়মেই চলবে, শুধু ইসির অনুমোদন নিতে হবে। জানা গেছে, সংবিধান ও নির্বাচন আচরণবিধি অনুযায়ী তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে সরকার কেবল দৈনন্দিন রুটিন কাজ করতে পারে, রাজনৈতিক কিংবা প্রভাব বিস্তারের মতো কোনো সিদ্ধান্ত নিতে পারে না। পুলিশ প্রশাসন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকলেও তফসিল ঘোষণার পর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা থেকে থানার ওসি পর্যন্ত যে কোনো গুরুত্বপূর্ণ পদে বদলি বা পদায়ন করতে হলে নির্বাচন কমিশনের মতামত নিতে হবে। নির্বাচনকালীন সময় পুলিশ সদর দপ্তর থেকে নিয়মিত বদলি পদায়নের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হলেও চূড়ান্ত সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন। বিশেষ করে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর জেলা বা থানায় পদায়নের ক্ষেত্রে ইসির বিশেষ নজরদারি থাকবে। যেসব এলাকায় নির্বাচন সহিংসতার ইতিহাস আছে সেসব স্থানে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা হবে। কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্ব, দলীয় প্রভাব বা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠলেই ইসি সরাসরি বদলির নির্দেশ দিতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা যুগান্তরকে বলেন, তফসিলের পর আমাদের মানব সম্পদ বিভাগ কার্যত ইসির কাছে জবাবদিহি করে। সদর দপ্তর থেকে প্রস্তাব গেলেও চূড়ান্ত সিদ্ধান্ত বা অনুমোদন দিতে হয় নির্বাচন কমিশনকে। তিনি জানান, পুলিশের মতোই মাঠ প্রশাসনের প্রধান দায়িত্বে থাকা ডিসি, ইউএনওদের ব্যাপারেও একই পদ্ধতি অনুসরণ করা হয়। নির্বাচনী দায়িত্ব পালনে যাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে তাদেরও ইসির সুপারিশে তাৎক্ষণিকভাবে সরিয়ে দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, অতীতে বিভিন্ন সরকারের সময় নির্বাচনের আগে প্রশাসনে দলীয় প্রভাব খাটিয়ে বড় ধরনের রদবদল করা হতো। এর ফলে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠত। এবার কেউ প্রভাব খাটাতে গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পুলিশকে প্রভাব মুক্ত রেখে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে চাইছে ইসি। বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন নিরপেক্ষ করতে হলে মাঠ প্রশাসন নিরপেক্ষ হওয়া ছাড়া বিকল্প নেই। তাই তফসিলের পর সমস্ত বদলি পদায়ন ইসির নিয়ন্ত্রণেই থাকে। আন্তর্জাতিকভাবে এটিই অনুসৃত নিয়ম। সব মিলিয়ে তফসিল ঘোষণার পর দেশের প্রশাসন আর সরকারের হাতে থাকে না। নির্বাচন কমিশনই হয়ে ওঠে মাঠ প্রশাসনের সর্বোচ্চ কর্তৃপক্ষ। পুলিশের বদলি পদায়নের সবকিছুই ইসির সরাসরি নিয়ন্ত্রণে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনার স্বার্থেই এই পদ্ধতি অনুসরণ করা হয়। সম্প্রতি আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় ইসি সচিব আখতার হোসেন বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার আগ পর্যন্ত মাঠ পর্যায়ে প্রশাসন ও পুলিশ প্রশাসনের রদবদল জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের নিজস্ব পদ্ধতিতেই করবে। আর তফসিল ঘোষণার পর আমরা নির্বাচন কমিশন থেকেও রদবদল সহ সংশ্লিষ্ট বিষয়ে জানাব। অর্থাৎ তফসিল ঘোষণার পর বদলি পদায়নের বিষয়ে বিশেষ নজর দেবে ইসি। পুলিশ সদর দপ্তরের এআইজি এইচএম শাহাদাত হোসেন যুগান্তরকে বলেন, নিয়ম অনুযায়ী পুলিশের সব কার্যক্রম চলবে, তবে বদলি পদায়নের বিশেষ কিছু ক্ষেত্রে ইসির মতামত নিতে হবে। এদিকে তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ এবং আন্দোলন পরিচালনা থেকে বিরত থাকতে অন্তর্বর্তী সরকার যে নির্দেশনা দিয়েছে সেসব নির্দেশনা মানার অনুরোধ জানিয়েছে ডিএমপি। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, কেউ নির্দেশনা লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এই বিষয়ে নগরবাসীর সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।